অবশেষে ব্যাংককেই হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে এই বৈঠকের বিষয়ে চূড়ান্ত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ভারতের সম্পর্কের নতুন এক যাত্রা শুরু হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে এই সম্মেলনে ব্যবসা বাণিজ্য, কৃষি ও জলবায়ু সহ 7টি বিষয়ে গুরুত্ব দেবার কথা রয়েছে বাংলাদেশের। বুধবার থেকে ব্যাংককে শুরু হয়েছে 4 দিনের বিমস্টেক সম্মেলন, যাতে যোগ দিতে বৃহস্পতিবার সকালে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে কৃষি, ব্যবসা বাণিজ্য ও জলবায়ু সহ নানা বিষয়। সম্মেলন নিয়ে এরই মধ্যে ব্যাংককে সচিব পর্যায়ের বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা ও প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক, বিশেষ করে আপনার সমকালীন বিশ্বে যে সমস্ত পরিবর্তন ঘটছে সেই পরিবর্তনের প্রেক্ষিতে আমরা রিজিওনাল ইন্টিগ্রেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। বাংলাদেশ 7টা লিডের মধ্যে একটি লিড, এবং বাংলাদেশের দায়িত্বে আছে ট্রেড, ইনভেস্টমেন্ট এবং ডেভেলপমেন্ট। আমরা আশা করি যে শীর্ষ সম্মেলনে এটা সমান গুরুত্ব পাবে। এছাড়া সম্মেলনে সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, যে বৈঠকে বাংলাদেশ ভারতের মধ্যে নতুন সম্পর্কের পথ চলা শুরু হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বুধবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রতিবেশী সব দেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। আমাদের এই অঞ্চলে কানেক্টিভিটি একটা অত্যন্ত প্রধান বিষয়। আঞ্চলিক যোগাযোগ, আঞ্চলিক সহযোগিতা ছাড়া সেটা করা সম্ভব নয়। আমরা সব জায়গাতে গিয়ে আমাদের সুবিধা অনুযায়ী এবং পারস্পরিক সুবিধা অনুযায়ী যতটুকু এগোতে পারি আমরা সেইটার চেষ্টা করব। সেই কারণে আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই, কাউকে বাদ দিয়ে আমরা এগোতে চাই না। এবারের সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন বৈঠক ও আলোচনায় অন্যান্য বিষয়ের পাশাপাশি গুরুত্ব পাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিও। আগামী বিমস্টেক সম্মেলনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের শেষ দিন শুক্রবার এই দায়িত্ব বুঝে নেবেন তিনি। আর রাজধানীর ঢাকাতেই অনুষ্ঠিত হচ্ছে আগামী বিমস্টেক সম্মেলন। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপিকে লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা না করলে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা দানা বাঁধবে বলেও মনে করেন তারা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশ নতুন করে গড়ে উঠছে, ইসলামিক কট্টরপন্থীরা সুযোগ খুঁজছে শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। এ নিয়ে ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই প্রতিবেদনকে বিভ্রান্তিকর ও একপক্ষীয় বলে উল্লেখ করে বিবৃতি দেয়া হয়েছে। এটা তো আমরা জানছি, নানাভাবেই জানছি। বুধবার সকালে বিএনপির নয়াপল্টনে এ নিয়ে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। তারা তো বসে নেই, তাদের অনেক টাকা, অনেক কালো টাকা, এবং এই টাকা তারা খরচ করছেন নানাভাবেই বিভ্রান্ত রটানোর জন্য। বিভিন্নভাবে তারা সেই টাকাগুলো ব্যবহার করছেন বাংলাদেশের ভাবমূর্তিকে টার্নিশ করার জন্য। আঙ্গুল দিয়ে দেখান তো দেখি যে বাংলাদেশে কে, কোথায়, কোন জায়গায় জঙ্গিবাদের উত্থান হয়ে একটা বড় ধরনের কোনো ঘটনা ঘটেছে। আর দলটির মহাসচিব ঠাকুরগাঁয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেন, যেখানে তিনি বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আনেন। বিএনপিকে টার্গেট করে একটা জিনিস প্রচারণা করা হচ্ছে, যেটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি, যে বিএনপি আগে নির্বাচন চায়, তারপরে সংস্কার চায়, অথবা সংস্কার চায় না, নির্বাচন চায়, হুইচ ইজ এ ব্ল্যাটার্ড লাই। আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি, এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য সংস্কার প্রয়োজন বলেও জানান বিএনপির মহাসচিব। তবে তা দীর্ঘমেয়াদী হলে বিশেষ মহল তার সুযোগ নেবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এর সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো পার্থক্য নেই। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশে উগ্রপন্থা নিয়ে সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে কি বলা হয়েছে তা নিয়ে ভাবছে না সরকার, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলেও দাবি করেন তিনি। এদিকে তথ্য উপদেষ্টা বলেছেন, দেশে কাউকে চরমপন্থার সুযোগ নিতে দেয়া হবে না। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বাংলাদেশকে সংকটাপন্ন রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে ধর্মীয় উগ্রপন্থার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে বলে দাবি করা হয়েছে।
এমন তথ্যের সাথে বাস্তবের কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা। বুধবার সকালে রাজধানীর বাড্ডা থানা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 5ই আগস্টের পর দেশে কোনো জঙ্গিকাণ্ড ঘটেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলেও দাবি করেন তিনি। কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, বাট এটার আরও উন্নতির অনেক অবকাশ রয়ে গেছে। এটা আস্তে আস্তে আরও ভালোর দিকে নিয়ে যেতে হবে। এদিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় শহীদ মাসুদ মিয়ার কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তথ্য উপদেষ্টা বলেন, চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। ওনারা বলতেছেন যে এখানে একটা চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। এটা আমাদের সরকারের পক্ষ থেকে অবস্থান হচ্ছে, এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে সরকার হার্ডলাইনে যাবে বলেও হুঁশিয়ারি দেন তথ্য উপদেষ্টা। সতর্কতার মাধ্যমে সমাধান হচ্ছে না, তাহলে আমরা হার্ডলাইনে যাব। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। এবার লম্বা ছুটি হওয়ায় এখনো বেশিরভাগ মানুষ পরিবারের সাথে ঈদ উদযাপনে গ্রামেই অবস্থান করছেন। ফলে ছুটি শেষ হলেও ঢাকায় ফেরা যাত্রীর সংখ্যা কম। এমন চিত্র দেখা গেছে কমলাপুর রেল স্টেশনে। তবে এই দিনও অনেককেই ঢাকা ছাড়তে দেখা গেছে। কমলাপুর রেল স্টেশন। বুধবার ভোর থেকেই কমিউটার ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ লাইন। ঠিক সময় টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। সিলেটগামী জয়ন্তীকে আন্তনগর ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে বিলম্ব করে ছেড়ে গেছে। এতে বিপাকে পড়তে হয় যাত্রীদের। 7টার দিকে আসছি, সিরিয়ালে দাঁড়ায় আছি, এখন কিন্তু টিকিট পাই নাই। তার মানে এটা অবশ্যই কোনো গাফিলতি আছে। কালকে এসে আমরা টিকিট পাই নাই, ফেরত গেছি বাচ্চা, ছোট বাচ্চা নিয়ে। আজকে আবার মনে করেন 8টা বাজে এসে দাঁড়ায় রয়েছি, টিকিট পাই না, সম্ভব। তাদের কিছু লোক আছে, তারা ওই লোক ঠিক করে রাখে, যখন ট্রেন ছাড়ে তাদেরকে টিকিট দিয়ে দেয়, তারা এক্সট্রাভাবে টিকিট বিক্রি করে ফেলে। ঈদের দুদিন পর আজও অনেকেই রাজধানী ছাড়ছে। আগে পিছে কখনো যাওয়া হয়নি, এটার যে একটা মানে মুহূর্ত, সেটা উপভোগ করার জন্য আমি আর কি ট্রেনে করে যাচ্ছি। ক্রাউডেড থাকে, সেই জন্য হলো ঈদের পরে যাচ্ছি। আমার সাথে আমার ছোট বোন, তাদের বাচ্চা যাচ্ছে, তো আমি আমার বাবা মার সাথে দেখা করার জন্য বাড়িতে যাচ্ছি মূলত। আর এখন যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ওই যে ঢাকায় হচ্ছে শ্বশুর শাশুড়িকে নিয়ে ঈদ কাটালাম, আর বাড়িতে যাচ্ছি বাবা মাকে নিয়ে ঈদ কাটানোর জন্য, সেজন্যই। কারণ অন্যান্য সময় গেলে যানজটের জন্য অনেক টাইম লস হয়ে যায়, যেহেতু জ্যাম থাকে। আর এখন যেহেতু ফ্রি, তো আমরা আমাদের সময় মতো মানে সময়টাকে ধরে গুনে বের হতে পারছি। আবার দেখা গেছে উল্টো চিত্র, অনেকেই ফিরে আসছেন কর্মস্থলে। ভালো লাগছে খুব, দেশের বাড়িতে যাই ঈদ করা ভালো লাগছে, এবং আবার ঢাকাতে আবার কর্মজীবন আবার ফিরে আসতে হবে। স্টাডি পারপাস বা সব কিছু মিলিয়ে খুব মানে হ্যাসেলে থাকি। সো ঈদের পর যখন সবার সাথে দেখা হয় তখন আসলে খুব ভালো হয়, মানে কোনো সমস্যা মনে হয়নি, নির্বিঘ্নে আসলাম। আগামী কয়েকদিন ঢাকামুখী যাত্রীর চাপ বাড়বে বলেও জানায় পরিবহন সংশ্লিষ্টরা। আগামী সপ্তাহ থেকে যাত্রীর চাপ বাড়বে। মাহমুদুল হাসান আজিম, ডিবিসি নিউজ, ঢাকা। আর ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।